মিনিমাম কাণ্ডজ্ঞান অন্তত আছে এই যে তারা। যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই যে নরেন্দ্র মোদী তিনি গিয়ে বসলেন, তার পেছনে চেয়ারে ধরে দাঁড়িয়ে রইলেন ডোনাল্ড ট্রাম্প, এই ছবিটা দেখার পর কত বড় সাহস হয় পাকিস্তানের যে তারা আবার বাংলাদেশকে বলে যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে পাকিস্তান? না, পাকিস্তান আসলে পাকিস্তানও বুঝতে পারেনি। ওরা তো আপনার ওই এটা একটা রগ স্টেট, এটার নেতাগুলো ওই রকমই। নেতাদেরকে আপনি দেখবেন তাদের আর্টিকুলেশন দেখলেই বোঝা যায় যে কেমন। ওদের প্রাইম মিনিস্টার বলতে পারে যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে, তাতে সে যে প্রতিক্রিয়া দিল, তারপরে বাংলাদেশের জাতির পিতা যাকে মানুষ মাথায় করে রাখে, দেবতার মতো পূজা করে, সেই লোকের অপমানের পরে সে যে ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছে, এটা কোনো সভ্য সমাজের ল্যাঙ্গুয়েজ নয়। তো আমেরিকার বক্তব্যটা বোঝার জন্য তাদের একটু সময় দরকার ছিল। তারা ভাবছিল যে যে টার্কি আছে, ইরান আছে, আর ইরান তুরস্ক পাকিস্তানের এই কথাটা আপনাদের আগে মনে আছে, সিয়াটো সেন্টো একটা চুক্তি ছিল সেই ইরানের শাহের সময় থেকে। তো ওরা ওই মাথার ভিতরে ওদের তো ডগম্যাটিক, এদের তো চেঞ্জ আসে না। এই পাকিস্তান তো আপনার একটা মৌলবাদী দেশ, একটা জঙ্গি জেহাদিদের দেশে পরিণত হয়েছে। এরা এরা জঙ্গি জেহাদি দেশ হিসেবে একেবারে কুখ্যাতি অর্জন করছে। অথচ তাদের দেশে তো সরকার ছিল, একটার পর একটা সরকার ছিল, তাদের নেতা ছিল। সেই নেতাগুলো কি কি দিছে? একটা নেতারাই তো দেশকে তৈরি করে। এই যে দেখুন, আপনি যেটা বলছিলেন খানিকক্ষণ আগে, ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা উঠে এসেছিল, সেই রিপোর্টটা তো একজন জামাতের ছাত্রনেতা তিনি তো তার ফেসবুক ওয়ালে পোস্ট করে দিয়েছেন যে তিনি এই রিপোর্টটা তৈরি করেছেন। এই রিপোর্টটা নিয়ে তো সমালোচনা ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউনাইটেড নেশনসের এই যে এটাকে তিনি মানেনই না। হ্যাঁ ইন্দিরাজি, আপনি লক্ষ্য করেন যে যে জাতিসংঘ ও মনে করছে যে ওর জামাতের বোধহয় সুরার কমিটি এরকম হবে, সেখানে ও একটা অনেক লেখাপড়া জানে, ও অনেক ইংরেজি জানে। এইগুলো শো করার জন্য ও আসল কথাটা বলে দিছে। তো এই জন্য ও যেমন, আর অন্যদিকে জাতিসংঘের যারা ওর বক্তব্যটা নিল, এদের সম্পর্কে আর কি বলা যায়? ট্রাম্প তো তাদেরকে জাস্ট করে হুট আউট করে দিয়েছে। একদম। আমরা ট্রাম্পের এই বক্তব্যটাও স্যার আমাদের কাছে আছে, আমরা সেটাও একবার শোনাই। যে মোহাম্মদ ইউনূস তো ইউনাইটেড নেশনসকে বাংলাদেশে ডেকে একটা রিপোর্ট পেশ করে দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশে কি হয়েছে হাসিনার আমলে, কিন্তু উল্টে তিনি এখানে বোকা বনে গিয়েছেন, কারণ তার এই রিপোর্টকে একেবারেই গ্রহণযোগ্যতা দেননি ডোনাল্ড ট্রাম্প। শোনাই কি বলেছেন। So I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it, but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations, and again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do, sir, to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job, and they have to really, they're going to end up losing, a lot of countries are going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from that? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, and it shouldn't be, it should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. That's the kind of power it could have.
Right now, it doesn't have that power. जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। নরেন্দ্র মোদী তিনি বলে দিয়েছেন যে তিনি নিরপেক্ষ নন, তিনি এক পক্ষে, তিনি শান্তির পক্ষে। তাহলে এবার বাংলাদেশের শান্তি ফেরাতে নরেন্দ্র মোদীর পদক্ষেপ নিতে এত কোনো বাধা রইল না? একদম না। ট্রাম্পের এই ঘোষণার পরে তো আর কোনো বাধা রইল না। তার মানে পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে, যে গ্লোবাল লিডারশিপ হচ্ছে ট্রাম্পের হাতে, যে ট্রাম্প মোদিকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল যে তুমি এটা দেখো, তুমি এ সম্পর্কে ভালো জানো, তুমি এটা দেখো। এবং মোদিজির একটা বিষয় আছে এখানে। মোদিজি হচ্ছে বিশ্বের সবচাইতে বিগেস্ট গণতন্ত্রের দেশের নেতা মোদিজিদের প্র্যাকটিস কখনোই আপনি লক্ষ্য করছেন যে তারা কিন্তু এক পেশে বা বায়াসড কোনো কিছু করে না। আপনি ভারতের ইতিহাস একটা গৌরবময় ইতিহাস, আমরা হাড়ে হাড়ে সেটা বুঝতে পেরেছি যখন আমাদের দেশের স্বাধীনতা হয়। স্বাধীনতার আমাদের বিজয়ের পরেই আমাদের লিডার ছিলেন পাকিস্তানে আটক ছিলেন। আমাদের লিডারকে ফিরিয়ে আনার জন্য ইন্দিরাজি এমন কোন রাষ্ট্রে যান নাই যেখানে তাকে সব জায়গা থেকে, ইভেন নিক্সন তার সবচাইতে প্রতিদ্বন্দ্বী নিক্সনের কাছে গিয়েও বলছে যে তুমি শেখ মুজিবের জীবন কিন্তু থ্রেটেন্ড, এটা কি তোমার হস্তক্ষেপ লাগবে। যেখানে ফাইটটাই ছিল নিক্সনের বিরুদ্ধে, তো উনি তা করেছেন। আরেকটা জিনিস, ইন্দিরাজি যদি মনে করতেন যে দেশ স্বাধীন হয়েছে, সেটা আমি একটা নামে মাত্র স্বাধীনতা দিয়ে দিলাম, তো এটা তো আমি করে দিছি, এটা আমাদের আন্ডারেই থাকবে না, কখনো তো সেটা থাকেনি। ভারত তো কোনোদিনই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না গলায়। না, উনি কি করছেন মানুষ দেখলো। ইতিহাসে কি লেখা আছে যে উনি যদি চাইতেন যে এই দেশটা আমাদের আন্ডারে থাকবে, তাহলে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা 4টে ভাগে বিভক্ত ছিল।